আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফিল্ড ভেরিফিকেশন সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাদের মধ্যে থেকে আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা এই ফিল্ড ভেরিফিকেশনটা কাদের করাতে হবে, কিভাবে আমরা ফিল্ড ভেরিফিকেশন করাবো এবং না করালে কি হবে। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, আপনারা যারা ফিল্ড ভেরিফিকেশন করানোর জন্য এই ফর্মটি ফিল আপ করছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু এই ফর্মটি ঠিকভাবে ফিল আপ করতে পারছেন না, যার জন্য আপনাদের ফর্মগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই ফর্মটি একদম ধরে ধরে স্টেপ বাই স্টেপ আপনাদের ফর্ম ফিল আপ পদ্ধতিটা দেখিয়ে দেবো, যাতে আপনারা নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে পারেন। তার আগে বলে রাখি যে এই ফিল্ড ভেরিফিকেশনটা কাদের করতে হবে। দেখুন, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন সেই প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে, অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনটি করাতে হবে। এবারে বলতে পারেন যে কেন করাতে হবে। দেখুন, এর আগে দুয়ারে সরকার চলাকালীন সময়ে বা এর আগের সরকারের সময় দেখা গিয়েছিল যে অনেক ব্যক্তি যারা বিভিন্ন জালি রেকর্ড বার করে বিভিন্নভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকাগুলো পাচ্ছিল। তাই সেই সকল গ্রাহককে বা সেই সকল উপভোক্তাকে বাছাই করে একবারে সঠিক গ্রাহকদের কাছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা তুলে দেওয়ার জন্যই সরকারের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। সেখানে আপনাদের যে সকল ডকুমেন্টগুলি এর আগে আপনারা দিয়েছিলেন সেই সকল ডকুমেন্টগুলো নিয়েই জাস্ট ভেরিফিকেশন করানো হচ্ছে। ঠিক আছে, এবারে বলি যে কাদের ভেরিফিকেশন করতে হবে না। যদি আপনি পিএম কিষাণ এই প্রকল্পের আওতায় হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু ভেরিফিকেশন করা লাগবে না। এটা কাদের করতে হবে? যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের জন্য এটা করতে হবে। ঠিক আছে, এবারে বলি যে আপনাদের এই ভেরিফিকেশনটা করাবেন কিভাবে। দেখুন, প্রথমত আপনাদের হয়তো অনেকে ওই কৃষি দপ্তর থেকে ফোন করেছিল যে ফিল্ড ভেরিফিকেশনটা হচ্ছে, আপনি ফিল্ড ভেরিফিকেশনটা করে যান। তাহলে তো আপনি খুবই ভালো যে আপনি আপনার ডকুমেন্ট কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সব বলবো। তো সেই সকল ডকুমেন্টগুলো নিয়ে গেলে ওখান থেকে ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে ওখানে জমা দিতে। আপনাদের মধ্যে অনেকে করছেন কি, এই ফর্মটা অনলাইন থেকে বার করে ওখানে ফিল আপ করে ওখানে গিয়ে জমা দিচ্ছেন। এটা করবেন না। 90% জায়গাতেই কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। আপনারা ওখান থেকে যান, ওখান থেকে প্রত্যেকটা ফর্মের উপরে রেজিস্টার নম্বর লেখা রয়েছে, সেই রেজিস্টার নম্বর অনুযায়ী ওখান থেকেই ফর্ম দেবে। বাইরে থেকে ফর্ম নিয়ে গেলে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বা ম্যাক্সিমাম জায়গাতেও ফর্মগুলো ওরা নিচ্ছে না। তাই আপনারা ওখানে যান, মানে কৃষি দপ্তরে যান, সেখান থেকে ফর্ম নিন। এখানে তেমন কিছু নেই, দিয়ে দরকার আমার ভিডিওটা সেভ করে রাখবেন, আমি কিভাবে ফর্ম ফিল আপ করিয়েছি সেটা ওখানে একেবারে দেখে দেখে সুন্দরভাবে করে নেবেন। এবারে আপনাদেরকে বলি যে এই ভেরিফিকেশনটা কবে থেকে কত তারিখ পর্যন্ত চলবে। জানেন আপনারা যে জুলাই মাসের 7 তারিখ থেকে এর ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশনটা চলবে। এই ভেরিফিকেশনটা হয়ে গেলে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ঢুকবে। আর এবং দেখুন, এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির মধ্যে সুন্দরভাবে একটা রয়েছে যে কাদের করতে হচ্ছে এবং কেন করতে হচ্ছে এবং কি কি ডকুমেন্ট লাগছে। ঠিক আছে, এটা আপনারা একবার ভালো করে দেখে নিন বা একটা স্ক্রিনশট তুলে নিন। চলুন এবারে আমি আপনাদেরকে এই ফর্মটি একদম সঠিকভাবে ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। আশা করি আপনারা ফর্মটিকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। প্রথমে অপশান রয়েছে কৃষক বন্ধু আইডি। এই আইডি নম্বরটা আপনারা যখন ফর্মটি সংগ্রহ করবেন, ফর্মটা সংগ্রহ করার সময় আপনাকে আধার কার্ড এবং ভোটার কার্ডটা নিয়ে যেতে হবে। আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডটা দেখে কিন্তু ফর্মটা দেবে, তখন এই আইডি নম্বরটা ওরা লিখে দেবে। আপনাদের যারা যারা কৃষক বন্ধু পেত আপনাদের পরিবারে, তাদের ফর্ম নিতে গেলে প্রত্যেকে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। এবারে বলি ফর্মটা ফিল আপ। প্রথমে কি রয়েছেন, সুবিধাভোগীর নাম, মানে যে আবেদনটা করছে বা যে টাকাটা পেত তার নামটা এখানে লিখতে হবে। এবারে বলতে পারেন দাদা আমার তো নামের স্পেলিং যদি ভুল থেকে থাকে, আপনার পাস বই বা আপনার ব্যাংকের বইতে যে নামটা রয়েছে অথবা কৃষক বন্ধু পোর্টালে আপনার যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে লিখতে হবে। আমি একজনের নাম লিখে দিয়েছি, রাম মণ্ডল। তারপরে হচ্ছে এনার পিতার নাম, যদি মহিলা হয় তাহলে এখানে মহিলার নাম এবং এক্ষেত্রে তার স্বামীর নাম হবে। এক্ষেত্রে এই লোকটাই হচ্ছে পুরুষ, তাই এনার পিতার নামটি এখানে লিখে দিয়েছি এই ঘরটাতে। তারপরে হচ্ছে ঠিকানার জায়গাতে প্রথম ঘরে আপনি গ্রামের নামটা লিখবেন, আপনার যে গ্রাম সেই গ্রামের নাম লিখবেন। তারপরের ঘরে রয়েছে জেলার নামটি লিখবেন, তারপরে ব্লকের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে হচ্ছে মৌজা অর্থাৎ আপনার যে গ্রামের নামটাই সেটাই সুন্দর করে লিখে দেবেন। এবারে আপনার প্রশ্ন হতে পারে যে আমি কোন ঠিকানাটা দেব, আমার জমি যেখানে রয়েছে সেই ঠিকানা দেব না আমি বসবাস করছি সেই ঠিকানাটা দেব।
অনেকের ক্ষেত্রে এমন হয় আপনারা হয়তো শহরে থাকেন কিন্তু জমিটি রয়েছে গ্রামে, সেক্ষেত্রে আমি বলে রাখি এখানে কিন্তু আপনার বসবাসের ঠিকানা মানে দেওয়ার কথা বলা হয়েছে। আপনার ভোটার কার্ডে যে ঠিকানাটাই রয়েছে সেই ঠিকানাটাই কিন্তু আপনি এখানে দেবেন। আপনার ভোটার কার্ডে যে ঠিকানাটা আছে, হতে পারে আপনার জমি অন্য জায়গায় রয়েছে, তাই আপনার ভোটার কার্ডের ঠিকানাটাই এখানে দিয়ে দেবেন। আশা করি ঠিকানার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলসের এখানে প্রথমে বলা হয়েছে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ। তাই এই ক্ষেত্রে আপনি যদি ব্যাংকের পুরো নামটি লিখতে যান তাহলে এখানে জায়গা ধরবে না, তাই আপনি আপনার ব্যাংকের শর্ট ফর্ম, এখানে আমি SBI লিখে দিয়েছি, আপনার যে ব্যাংকের শর্ট ফর্ম বা শর্ট নাম সেটা লিখে দেবেন এবং ব্রাঞ্চ নেমটা আমি এখানে লিখে দিয়েছি। তারপরে কী চাওয়া হয়েছে IFSC কোড, আপনার ব্যাংকের যে IFSC কোড সেটা লিখে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। তারপরে অতি অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটি যেটা লিঙ্ক করা রয়েছে সেটা লিখে দেবেন। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে নম্বরটা সব চালু রয়েছে সেই নম্বরটাই এবং লিখে দেবেন এখানে, এবং এই নম্বরটাই পরবর্তীতে আপনি আপনার আধার কার্ডের সাথে যুক্ত করে নেবেন। তারপরে হচ্ছে আপনার আধার কার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন। তারপরে ভোটার কার্ডের নম্বরটা লিখে দেবেন। এসি নম্বর মানে কিন্তু অ্যাকাউন্ট নম্বর নয়, এসি নম্বর মানে হচ্ছে অ্যাসেম্বলি নম্বর, অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে লিখবেন। এটা আপনি কোথায় পাবেন, আমি আপনাদের বলেছিলাম যে SIR এর যখন হচ্ছিল তখন BLO একটা স্লিপ দিয়েছিল, সেই স্লিপের মধ্যে দেখবেন আপনার SIR এর ওখানে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, বিধানসভার নম্বর সব লেখা রয়েছে, তো সেখান থেকে আপনি এটি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এই যে পার্ট নম্বরটা ওখানে থাকবে, সে পেয়ে যাবেন। এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এটি বার করতে হয় পার্ট নম্বরটা, সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো এখানে সিরিয়াল নম্বর, এই সিরিয়াল নম্বরটাও লিখে দেবেন। ভোটার কার্ডের অ্যাসেম্বলি নম্বর বা বিধানসভা ক্ষেত্র নম্বর এবং পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর, এই তিনটে জিনিস জানার জন্য এই একেবারে গুগলে চলে আসবে, আসার পরে ভোটার কার্ড ইনফরমেশান বলে লিখবে, লিখে সার্চ দিলেই এই রকম একটি ইন্টারফেস শো হবে। এখানে প্রথম যেটা রয়েছে সেইটিতে ক্লিক করবেন, করার পরেই দেখবেন এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি দিয়ে দেবেন এবং এখানে আপনার যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা সিলেক্ট করে এই ক্যাপচার কোডটা এখানে বসানোর পর সার্চ দিলেই আপনি কিন্তু সেই সকল তথ্যগুলি পেয়ে যাবেন। আশা করি আগের ভিডিওটা দিয়ে আপনারা বুঝতে পেরে গেছেন যে এই নম্বরগুলো কীভাবে বার করতে হবে। এবারে বলে রাখি পরের অপশান, 8 নম্বরের প্রথম অপশান, এখানে বলা হয়েছে আপনার নাম যদি SIR লিস্ট থেকে ডিলিট হয়ে যায় বা বাদ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইয়েস করতে হবে, অন্যথা আপনার যদি SIR এর কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আপনি নো করবেন। এই ব্যক্তির SIR এর কোনো সমস্যা হয়নি বা নাম বাদ যায়নি, নিয়ে এবারে ভোট দিয়েছেন, তাই এখানে আমি নো করেছি। যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথা আপনি না করবেন। CAA, আপনি CAA অ্যাপ্লিকেশান করেছেন তাহলে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। তারপরে PM কিষাণ, আপনি যদি PM কিষাণের টাকা পেয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। তারপরে বলা হচ্ছে প্রধান পেশা, আপনার যে পেশা সেই পেশাটা আপনি এখানে লিখে দেবেন, এইখানে আমি ফার্মারটা লিখে দিয়েছি। তারপরে হচ্ছে আপনার জমির পরিমাণটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনি যে জমি, অর্থাৎ আপনার যে জমিতে কৃষক বন্ধুটা হতে চলেছে সেই জমির পরিমাণ এখানে লিখতে হবে। প্রথমে কি বলা হচ্ছে JL নম্বর, আপনার জমির JL নম্বরটা লিখবেন, খতিয়ান নম্বর লিখবেন তার নিচের ঘরে দাগ নম্বরটা লিখবেন। তারপরে বলা হয়েছে চাষযোগ্য জমির যে একর, সেই একরের মানটাই কিন্তু এখানে লিখবেন। আপনাদের যদি রেকর্ড থেকে থাকে দেখবেন রেকর্ডে একর হিসাবেই লেখা থাকে, সেইটাই এখানে লিখবেন। এবং আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই ফর্মটার সাথে যে রেকর্ডটা আপনাকে দিতে হবে সেটা কিন্তু অবশ্যই 2026 সালের রেকর্ড দিতে হবে, অর্থাৎ 2026 সালে আপনি এখন অনলাইন থেকে অ্যাপ্লাই করে যে রেকর্ডটা পাবেন সেই রেকর্ডটা কিন্তু এর সাথে দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ROR এর ডেট, মানে আপনি যে রেকর্ডটা যখন বার করবেন তার নিচে দেখবেন একটা ডেট দেওয়া রয়েছে, সেই ডেটটাই কিন্তু এখানে লিখে দেবেন। আপনাদের সুবিধার জন্য আমি একটা রেকর্ড দেখিয়ে দিচ্ছি। এই যে রেকর্ডটা রয়েছে এখানে দেখবেন এর খতিয়ান নম্বর এখানে দেওয়া রয়েছে, এর নিচে JL নম্বর দেওয়া রয়েছে। যদি একটু নিচের দিকে আসেন এখানে দাগ নম্বর দেওয়া রয়েছে, এবং এটাকে যদি আরও একটু নিচে আসেন দেখবেন এই যে রেকর্ডটা কবে বার করা হয়েছে তার ডেটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাই এই ডেটটা আপনাকে ঠিক এই খতিয়ানের ডেটের জায়গায় লিখে দিতে হবে। তাহলে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে বলি এখানে কি বলা হয়েছে, জমিটি আপনি কিভাবে পেয়েছেন। এখানে আপনি
করে থাকতে পারেন, উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকতে পারেন, বা হস্তান্তরের মাধ্যমে পেয়ে থাকতে পারেন। এখানে যেহেতু এটা ক্রয় করা হয়েছিল তাই আমি পারচেস লিখে দিয়েছি। তারপরে জানতে চাওয়া হচ্ছে এই আপনি বা এই ব্যক্তি ইনি কি ইনকাম ট্যাক্স দেন কিনা। ইনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস হবে, অন্যথা আপনি নো করবেন। আশা করি এই পেজটা পুরোপুরি বোঝা গিয়েছে। এবারে পরের পেজে যাচ্ছি। এখানে দেখুন স্ত্রীর নাম জানতে চাওয়া হয়েছে। যদি কোনো মহিলা ফিল আপ করে থাকে তাহলে এখানে তো মহিলার নাম হচ্ছে, তার সাথে সাথে এই অভিভাবকের জায়গায় তার স্বামীর নামও হচ্ছে। পরবর্তীতে এই পেজে এখানে যেহেতু ওখানে পুরুষের নাম হয়েছিল, মানে ছেলে ছিল, তাই তার স্ত্রীর নাম এখানে দিতে হচ্ছে। আর যদি স্ত্রী হয়ে যায় বা মহিলা হয় তাহলে তার স্বামীর নাম এখানে দিতে হবে। এবং কারো যদি বিবাহ না হয়ে থাকে বা ডিভোর্স হয়ে গেছে বা মারা গিয়েছে, সেক্ষেত্রে আপনি এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন, মানে এই পুরো এইটা লেখার দরকার নেই। যাদের যাদের স্ত্রী রয়েছে তারা এখানে কি লিখবে, প্রথমে স্ত্রীর নাম লিখবে, তারপরে ব্যাংকের নেম এবং ব্রাঞ্চ, অর্থাৎ যে ব্যাংকের নাম রয়েছে সেই ব্যাংকের নাম লিখবে এবং ব্রাঞ্চ এটা লিখবে, তারপরে আইএফসি কোড লিখবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবে। তারপরে বলা হয়েছে আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর, সেটা এখানে লিখবে। আধার কার্ড নম্বর পরের ঘরে লিখতে হবে। তারপরে এপিক নম্বর, অনেকের হতে পারে যে ভোটার কার্ডে বা ভোটার কার্ড হয়নি এখনো, তো সেক্ষেত্রে ভোটার কার্ডের নম্বর দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে অ্যাসেম্বলি নম্বর দেবেন, তারপরে পার্ট নম্বর, তারপরে হচ্ছে সিরিয়াল নম্বর। তারপরে জানতে চাওয়া হয়েছে ইনি বা এই মহিলা ইনি কি কেবিএন মানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি পান। যদি ইয়েস হয় বা হ্যাঁ হয় তাহলে ইয়েস, অন্যথা নো লিখবেন। এনার যদি এসআইআর এর সময় ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যায় বা নাম বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস করবে, অন্যথা নো করবে। যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে তাহলে এখানে ইয়েস করবে, অন্যথা নো করবে। সিএএ তে যদি অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে ইয়েস করবে, অন্যথা এখানে নো হবে। যদি পিএম কিষানের টাকা ইনি পেয়ে থাকেন তাহলে ইয়েস হবে, অন্যথা নো করবে। তারপরে জানতে চাওয়া হয়েছে এনার পেশা। এই মহিলা যেহেতু হাউস ওয়াইফ তাই আমি এখানে হাউস ওয়াইফটা লিখে দিয়েছি। আশা করি আপনারা এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে এখানে যে আবেদনকারী সে আবেদনকারী স্বাক্ষর এখানে করতে হবে, ঠিক আছে। তারপরে এই জিনিসটা এটা যদিও অফিস করার কথা, তাও যেহেতু অনেকটা ভিড় হচ্ছে আপনারা যদি করে নিয়ে যান তাহলে সুবিধা হবে। এখানে যে আবেদনকারী রয়েছে সে আবেদনকারীর নাম লিখতে হবে এবং এখানে মোবাইল নম্বরটা লিখে দিতে হবে। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা পুরোটা সুন্দর এবং সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আশা করি আপনারা ফর্ম ফিল আপটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। চেষ্টা করবেন ফর্ম ফিল আপে যেন কোনো রকম ভুল ত্রুটি না হয় বা ধীরে ধীরে করার, কারণ এক তো ফর্মটা ওখান থেকেই দিচ্ছে, ফর্মটা যদি ভুল হয়ে যায় তাহলে হয়তো রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং হোয়াইটনার আপনারা চেষ্টা করবেন যতটা কম ইউজ করার। এবারে বলি আপনাদের এর সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে। দেখুন, যিনি আবেদন করছেন তার আধার কার্ড, ভোটার কার্ড এটা অবশ্যই দিতে হবে, এবং তার সাথেই ওনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দিতে হবে। এবং এবারে ভোট দেওয়ার সময় এই যে স্লিপ আকারে একটা দিয়েছিল বিওলো, এই স্লিপটার জেরক্স দিতে হবে, ঠিক আছে। এবং এবারে ওনার জমির কারেন্ট রেকর্ড বা পর্চা সেটা বার করে দিতে হবে। এবং তার সাথে সাথে ওনার স্ত্রী, আধার কার্ড, ভোটার কার্ড এবং এই একইভাবে এসআইআর এর কাগজ এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা ডকুমেন্টগুলো ভালো করে বুঝতে পেরেছেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং কারোর যদি কোনো রকম ডাউট থেকে থাকে বা কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার ভিত্তিতে আমি নতুন ভিডিও করে দেবো।